1849 সালে থ্যাঙ্কস গিভিং এর ঠিক এক সপ্তাহ আগে ডক্টর জর্জ পার্কম্যান নামের এক ধনী বস্টন পরিবারের সদস্য হঠাৎই নিখোঁজ হয়ে যান। ডক্টর পার্কম্যানের পরিবার অনেক খোঁজাখুঁজির পরেও কোনো রকম খোঁজ খবর না পাওয়ার পর পুলিশে খবর দেয়। পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে ডক্টর পার্কম্যান শহরের অনেক লোককে বিপদে আপদে অর্থ সাহায্য করতেন এবং প্রায় প্রতিদিনই শহরের মধ্যে পায়ে হেঁটে ঘুরে ঘুরে ঋণ আদায় করতেন। সবসময়ই তার কাছে থাকতো ডলারে ভর্তি ব্যাগ। তাহলে কি কেউ সেই ডলারের জন্য তাকে অপহরণ করলো? পুলিশ ও পার্কম্যানের পরিবারের কাছে এমন চিন্তা মাথায় আসলেও কোনো রকম লাভ হলো না, কেননা কোনো মুক্তিপণের খবর সামনে আসেনি। এরপর আরও খোঁজ নিয়ে জানা যায় হার্ভার্ড মেডিকেল কলেজের লেকচারার ডক্টর জন হোয়াইট ওয়েবস্টারকেও ডক্টর পার্কম্যান কোনো সময় অর্থ সাহায্য করেছিলেন। আর নিখোঁজ হওয়ার আগে ডক্টর পার্কম্যান ডক্টর ওয়েবস্টারের কাছেই গিয়েছিলেন ধার দেওয়া অর্থের উপর ঋণ আদায় করতে। 25শে নভেম্বর কলেজের বাইরে পুলিশ ডক্টর ওয়েবস্টারের সঙ্গে দেখা করে ও পার্কম্যানের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। ডক্টর ওয়েবস্টার জানান ডক্টর পার্কম্যানের সঙ্গে তিনি দেখা করেছিলেন বটে, ধার দেওয়া অর্থের ঋণ নিয়ে তাদের মধ্যে কথাও হয়েছিল, কিন্তু পার্কম্যান ওই দিন বিকালে সিটি ক্লার্কের অফিসে যাবেন বলে চলে যান। এরপর ডক্টর ওয়েবস্টার নিজের কাজে চলে যান আর কোনো কথা না বাড়িয়ে। পুলিশও চলে যায়, কিন্তু ডক্টর ওয়েবস্টারের এই বেশ ক্যাজুয়াল থাকার অ্যাটিটিউড দেখে তার উপর সন্দেহ শুরু করে কলেজের দারোয়ান ইফ্রাইম লিটলফিল্ড। সিটি মার্শাল ফ্রান্সিস টুকি চার্লস রিভার থেকে শুরু করে বস্টন হারবার অবধি খোঁজাখুঁজির জন্য কোনো জায়গা বাদ দেননি। যখন কোনো সূত্রই হাতে আসলো না, 26শে নভেম্বর ডক্টর পার্কম্যানকে খুঁজে বের করার জন্য $3000 পুরস্কার ঘোষণা করা থেকে ডক্টর পার্কম্যানের নামে ওয়ান্টেড নোটিশ বার করা বা কেউ যদি তার মৃতদেহ পেয়ে থাকে তাহলেও তাকে $1000 পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করা হয়। কিন্তু ডক্টর পার্কম্যান যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছেন। অন্যদিকে দারোয়ান লিটলফিল্ড ডক্টর ওয়েবস্টারের গতিবিধির ওপর নজর রাখছিল, কিন্তু সে যখন ডক্টর ওয়েবস্টারের উপরে নজর রাখছিল, পুলিশ তখন তাকেই সন্দেহ করতে শুরু করেছে ডক্টর পার্কম্যানের মিসিংয়ের জন্য। ডক্টর ওয়েবস্টার লিটলফিল্ডের এই নজরদারি হয়তো লক্ষ্য করেছিলেন কোনোভাবে। লিটলফিল্ডকে একদিন হঠাৎই রাস্তায় দেখা হতে বেশ মেজাজের সাথেই জিজ্ঞেস করেন ডক্টর পার্কম্যানকে লিটলফিল্ড নিখোঁজের দিন দেখেছে কিনা। লিটলফিল্ড জানায় নিখোঁজের দিন দুপুর 1:30টার দিকে সে দেখেছে। ডক্টর ওয়েবস্টার অধৈর্য হয়ে নিজের ওয়াকিং স্টিকটা মাটিতে জোরে আঘাত করতে শুরু করেন। তারপর বলেন, কোন ঘরের সামনে দেখেছ? দুপুর 1:30টার পর দেখেছ? পার্কম্যান কি আমার নিজস্ব লেকচার রুমে ছিল? এমন আরও অনেক প্রশ্ন করতে থাকেন। লিটলফিল্ড কোনোটার উত্তর না দিতে পারায় তিনি আবার সেই লোনের ইন্টারেস্টের কথা বলে চলে যান। পরে ডক্টর ওয়েবস্টার লিটলফিল্ডকে থ্যাঙ্কস গিভিং ডিনারের জন্য একটা বড় টার্কি উপহার দেন। লিটলফিল্ড এমন আচরণের কোনো ব্যাখ্যা খুঁজে পাননি। 28শে নভেম্বর লিটলফিল্ড দেখতে পায় ওয়েবস্টার কলেজে তাড়াতাড়ি পৌঁছে গেছে আর ডক্টর ওয়েবস্টারের ঘরের দরজা বন্ধ। ডক্টর ওয়েবস্টারের ঘরের দরজার নিচ থেকে ঘরের ভেতরে দেখার চেষ্টা করে লিটলফিল্ড। সে দেখতে পায় ডক্টর ওয়েবস্টার ঘরের ফার্নেস ও ফুয়েল ক্লোজেটের কাছাকাছি কিছু একটা করছে। ওই দিন পরে লিটলফিল্ড লক্ষ্য করে ডক্টর ওয়েবস্টারের রুমের ফার্নেস এত বেশি গরম হয়ে উঠেছে যে বাইরে থেকে ফার্নেসের দেওয়ালে হাত দেওয়া যাচ্ছে না। ওই দিন ওয়েবস্টার চলে যাওয়ার পর ঘরের এক সাইডের জানালা খুলে ওয়েবস্টারের ঘরের মধ্যে ঢুকে পড়ে লিটলফিল্ড আর দেখতে পায় ঘরে থাকা ভর্তি জ্বালানির বোতলগুলি খালি হয়ে গেছে ও কিছু জায়গায় অ্যাসিড পড়ে রয়েছে। পরের দিন ডক্টর ওয়েবস্টার থ্যাঙ্কস গিভিংয়ের জন্য কলেজে ছিলেন না। 29 ও 30শে নভেম্বর এই 2 দিন ধরে ওয়েবস্টার না থাকায় লিটলফিল্ড ডক্টর ওয়েবস্টারের প্রাইভেট ল্যাবের দেওয়াল ভেঙে উদ্ধার করে মানব কঙ্কালের ভাঙা টুকরো। লিটলফিল্ড প্রফেসর জ্যাকব বিগেলোর বাড়িতে ছুটে যায় খবর দিতে ও তারপর সিটি মার্শাল ফ্রান্সিস টুকিকে খবর দেওয়া হয়। পুলিশের একটা দল গিয়ে ডক্টর ওয়েবস্টারকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর ডক্টর ওয়েবস্টার নিজেকে নির্দোষ দাবি করেন। সেই দাবি না টিকলে তিনি আত্মহত্যার চেষ্টাও করেন, কিন্তু পুলিশ তা আটকে দেয়। পরে ঘরের বিভিন্ন জায়গা থেকে মানবদেহের বাকি অংশও উদ্ধার হয়। ডক্টর জেফ্রিজ ওয়াইম্যান সব ধরনের স্কেলিটন ও বডি পার্টস পরীক্ষা করে বলেছিলেন মৃত ব্যক্তির উচ্চতা প্রায় 5 ফুট 10 ইঞ্চি ও তাকে বুকের বাম দিকে ছুরির আঘাতে হত্যা করা হয়েছে। মিসেস পার্কম্যান ও তার ভাই সেই দেহাবশেষ দেখে নিশ্চিত হন যে দেহটা ডক্টর পার্কম্যানের। ডক্টর ওয়েবস্টারের গ্রেপ্তারের পর অনেকেই বলাবলি করতে শুরু করে এ নিশ্চয়ই লিটলফিল্ডের কাজ, পুরস্কারের অর্থের লোভে সে এই কাজ করেছে, না হলে ডক্টর ওয়েবস্টারের মতো সম্মানীয় লোক এই কাজ করবেন তা বিশ্বাসযোগ্য নয়। 1850 সালের 26শে জানুয়ারি ডক্টর ওয়েবস্টারকে ডক্টর পার্কম্যানের হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয় ও 19শে মার্চ ম্যাসাচুসেটসের সুপ্রিম জুডিশিয়াল কোর্টের প্রধান বিচারপতি ল্যামুয়েল শয়ের নেতৃত্বে ওয়েবস্টারের বিচার শুরু হয়। ওয়েবস্টার প্রথম দিকে নিজেকে নির্দোষ বলে দাবি করলেও তিনি যে ডক্টর পার্কম্যানের লোনের ইন্টারেস্ট শোধ করেছিলেন তার কোনো প্রমাণ দেখাতে পারেননি। পরবর্তী সময়ে ডক্টর পার্কম্যানের ডেন্টিস্ট নাথান কুলি কিপ কোর্টে এসে সাক্ষী দেন ডক্টর পার্কম্যানের ডেন্টাল প্লাস্টার কাস্ট তিনি তৈরি করেছিলেন পরীক্ষার জন্য, আর সেগুলো উদ্ধার হওয়া দাঁতের টুকরো ও চোয়ালের সাথে মিলে যায়। সাক্ষ্য প্রমাণ খতিয়ে দেখে বিচারপতি এপ্রিলের 1 তারিখ ডক্টর ওয়েবস্টারের ফাঁসির সাজা শোনান। যখন আর কোনোভাবেই তিনি এই অভিযোগ থেকে বেরোতে পারবেন না, ডক্টর ওয়েবস্টার জুন মাসে নিজের অপরাধের স্বীকারোক্তি লেখেন। তিনি লিখেছিলেন তার বিলাসবহুল জীবনযাপনে অর্থের সমস্যা তৈরি হয়। তিনি পার্কম্যানের কাছ থেকে ধার নিয়েছিলেন, যার ইন্টারেস্ট স্বরূপ $483.64 তিনি আর শোধ দিতে পারেননি। পার্কম্যান বারবার শোধ করার জন্য চাপ দিচ্ছিল। তখন তিনি রাগের মাথায় এই হত্যাকাণ্ড ঘটান। 1850 সালের 30শে অগস্ট ডক্টর ওয়েবস্টারের ফাঁসি হয়। এই মামলা বস্টনের ইতিহাসে এক অন্যতম বিতর্কিত মামলা, যার 1 শতাব্দী পরও বিতর্ক থামেনি, বরং অনেকেই এই মামলাকে আনফেয়ার জাস্টিস বলে উল্লেখ করেছেন। আর অন্যদিকে ইফ্রাইম লিটলফিল্ডকে এই কেসের সহযোগিতা করার জন্য মোটা অঙ্কের পুরস্কার দেওয়া হয়েছে। শুনছিলেন ডক্টর পার্কম্যান মার্ডার কেস। কেমন লাগলো জানান আমাদের। এই ভিডিও থেকে যদি কোনো নতুন ইনফরমেশন জানতে পেরে থাকেন তবে লাইক করুন ও আরও অনেকের সাথে শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন for more information.